কিন্তু সেনাপ্রধান তো বলেছেন যে তিনি এটা জানতেন না যখন তাকে আমি জানি না, আমরা টেলিভিশনে, জাতীয় সব টেলিভিশনেই দেখাচ্ছিল যে উনি হেলিকপ্টার করে ওখান থেকে নামতেছেন গাড়ি থেকে, এবং তারা আরেকটা যদি উঠলেন। আমরা দেখলাম যে সরকারি ভাবেই এবং দল বল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার সভাসদ, মন্ত্রিপরিষদ লোক সব আছেন সাথে, ওরা নিয়ে পৌঁছায় দিচ্ছেন হেলিকপ্টারে, তারপরে ওখান থেকে ভারতে। সুতরাং এইসব যে পালানো তো না, তাকে কোথাও নিরাপত্তা কারণে তারা পৌঁছে দেন, এগুলো পরে তো আমরা টের পেলাম। Until a colonel called me few days later, যে স্যার, how are you, we are here to protect you. তখন আমার সহকর্মী যারা ছিলেন, তখন ওনারাও ছিলেন, তখন তারা বললেন, স্যার আপনার তারা ঠিকানা পেয়ে গেছে, আপনি এই নাম্বার টেলিফোনটা আমাদের দেন, এইটা আপনি ইউজ করবেন না, আমরা আপনাকে অন্য ফোন দেবো, আর এখান থেকে পালান। এই 5 আগস্টের পর সেনাবাহিনীর মানে তত্ত্বাবধানে অনেক রাজনীতিবিদ ছিলেন, অনেক সরকারি কর্মকর্তা ছিলেন, পুলিশের সদস্যরা ছিলেন, আপনি তাদের সঙ্গে ছিলেন না? সেটা আমরা শুনেছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যা অনেকেই ছিলেন, 126 জনের মতো, এর মধ্যে রাজনীতিবিদ 26 জন ছিলেন। এই 26 জনই এখন জেলে, একজন না 2 জন বোধহয় রিলিজ, বাকি সবই জেলে। আচ্ছা, সেনাবাহিনীর কাছে যারা ছিলেন তারা সবাই এখন জেলে আছেন। নাটকীয় অবস্থান সৃষ্টি করে তাদের জেলে নিয়েছেন, সেনাবাহিনী নাটক তৈরি করেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন যে সেটা হচ্ছে যে মানে একটু আগে আমি যেটা বলছিলাম যে আপনি তো দ্বাদশ জাতীয় সংসদের সিলেট 1 আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তখন, এবং আপনার দীর্ঘদিনের কূটনৈতিক এবং রাজনৈতিক পরিচয় রয়েছে, তারপরে আপনি পালিয়ে থাকার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন? মানে আপনার কাছে কেন মনে হলো যে আপনার পালিয়ে থাকতে হবে? আপনার এরকম একটা কর্মীরা বললো, কারণ তখন আমি তো যেতে চাইনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো কাউকে জেলে ঢুকাইনি, আমি কখনো কোনো দুর্নীতি করিনি। সো আই ওয়াজ রিলাক্টেন্ট টু লিভ মাই হোম। আর আমি বহুদিন পরে 38 বছর বিদেশের থেকে স্বদেশে গেছি, পুরো আপনার বয়স, পুরো জীবনটা ওখানে শেষ করার জন্য। কিন্তু আমাকে আমার সহকর্মীরা খুব জোরাজুরি করলেন, স্যার এইখান থেকে পালান। তারপরে পালানো শুরু হলো। সেইটা কাহিনী একটা সুন্দর সিনেমা হবে বলে আমি বলেছি। এই একটা বিরাট অভিজ্ঞতা। সুতরাং আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলতে পারেন, কারণ আসলে অনেক দর্শক আপনার এই ভিডিওটি দেখবে, সাক্ষাৎকার দেখছেন, তো একটু যদি আপনি বলেন যে কিভাবে আপনি, মানে এখন আপনি কোথায় আছেন এবং সেখানে কিভাবে গেলেন বাংলাদেশ থেকে? আমার কিছু বিদেশি সহকর্মীও আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনার এই পালানোর কাহিনী আমরা শুনতে চাই, কারণ তাতে আমরা বুঝবো বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি। আমি সেটা লিখেছি, 255 days in captivity। সো ওগুলো আর বলে লাভ নাই, এগুলো somehow I managed it। আমি এই পালান 6টা ফোন চেঞ্জ করেছি, কারণ ফোন চেঞ্জ করলে কেমন করে তারা পেয়েও যান। আমি বিভিন্ন বাসায় ভাড়া নিয়ে থেকেছি। আপনি এখন কোথায় আছেন? আমি এখন আমেরিকায় আছি। মানে কিভাবে গেলেন বাংলাদেশ থেকে? এই মানে অনেক লম্বা কাহিনী, এটা বলে লাভ নাই। ইট ওয়াজ নট ইজি, and it was a good আমার জন্য এক বিরাট এক্সপিরিয়েন্স, গ্রেট স্কেপ ফ্রম বাংলাদেশ। বহু ভাবে আমার ওয়াইফ, আমরা সবাই ছিলাম নিউ ইয়র্কে, আমার ওয়াইফ যান নাই। আমি 29শে জুলাই ঢাকায় যাই, উনি এখানে ছিলেন, ওনার কিছু ট্রিটমেন্ট ছিল। সো শি স্টেড ব্যাক, এবং ওরা বলছিল যেও না, আমি চলে গেলাম দেশের জন্য, গিয়ে ঝামেলায় পড়ে গেলাম। আপনি যখন মানে পররাষ্ট্রমন্ত্রী, তখন তো 2019 সালের জুলাইয়ে আপনার একটা মন্তব্য, সেটা এখনো অনেকে নানা রকম রেফারেন্স হিসেবে ব্যবহার করেন, যে বাংলাদেশ ভারত প্রসঙ্গে আপনি বলেছিলেন কোট আনকোট, 2 দেশের সম্পর্ক অত্যন্ত মধুর, এটা অনেকটা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, যদিও কিছু বিষয়ে প্রায় পার্থক্য বা মতবিরোধ তৈরি হয়, তবে সেগুলো দ্রুত সমাধানও হয়ে যায়। তো এই যে আপনার একটা মধুর সম্পর্ক, আপনাকে কি ভারত সহায়তা করেছে বাংলাদেশ থেকে বের হয়ে নিউ ইয়র্ক পর্যন্ত যেতে? আপনার এই যে বক্তব্যটা, এটা আমার না, এটা আমাকে আমার নাম দিয়ে মিডিয়া প্রচার করেছেন। আমি ওইটা কখনো, আমার সহকর্মী যারা ছিলেন তারা বলছেন, স্যার এটা কেউ বাহবা নেওয়ার জন্য বলছে, আপনি এটার প্রটেস্ট করেন না। তাই আমি কোনোদিন প্রটেস্ট করিনি আর কি তখন। যাই হোক, আর এখন এটা অনেকেই ওদের মিডিয়ার কারণে ওটা ছড়া হয়েছে। না, ভারত এমনিতে
আমাকে বাংলাদেশি সরকারি কর্মচারীরা সহায়তা করেছেন বাংলাদেশ থেকে পালা আপনার বের হওয়ার জন্য। বাংলাদেশ থেকে বেরিয়ে আপনি কোথায় গেলেন প্রথমে? আমি ইন্ডিয়াতে গেলাম, সেইখানে বিভিন্ন জায়গায় থেকে ফাইনালি আমি নিউ ইয়র্কে এসেছি। এবং ইন্ডিয়ার বিমানবন্দর ব্যবহার করেছেন, মানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তো আর বিমানবন্দর ব্যবহার করেননি? না, পরে হ্যাঁ ইন্ডিয়ার বিমানবন্দর ব্যবহার করেছি। সেটা কিভাবে, মানে একটু যদি আপনি বলেন, কারণ ভারতে তো যে কেউ চাইলেই জাস্ট সীমান্ত অতিক্রম করে চলে যেতে পারে না, আর যদি যায়ও যাওয়ার পরে নিশ্চয়ই ভারতের বিমানবন্দর ব্যবহার করতে পারবে না, যেটা আপনি করেছেন। আমি সেইখানে বৈধতার জন্য একটা সিল লাগে, সেটা আমি সংগ্রহ করেছি, সবাই তাই করে, ইটস নট ভেরি ডিফিকাল্ট। ওইটা সংগ্রহ করার পরে এয়ারলাইন কোম্পানি আমাকে টিকিট দিয়েছে, আর আমার এই নিউ ইয়র্কে আমার ওয়াইফ, আমার মেয়ের জামাই, তারা চার্জ কার্ড দিয়ে আমার টিকিট কিনেছে, আমি তখন চলে এসেছি। এই যে মানে বৈধতার যে সাক্ষ্য, যে স্টাম্প যেটা লাগে, ওইটার প্রক্রিয়াটা কি, যেটা ভারতে আপনি বললেন? ওইটা আমি ডিটেল বলতে পারবো না, আমার ওখানে যারা ছিলেন তারা এটা আয়োজন করেছেন। আর যেহেতু আমার আমেরিকার ভিসা ছিল, সো ইট ওয়াজ নো প্রবলেম। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে সংবাদ সম্মেলন করার সুযোগ পাওয়ায় বেশ চটেছে বিএনপি সরকার। এমনকি আপাতত ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অনেকটা ছেলে খেলার মতো অবস্থা, ওইটা কোনো কূটনৈতিক নিয়মে পড়ে না। আপনার তারেক জিয়া সাহেব অনেকদিন লন্ডনে ছিলেন, আমাদের কিছু বঙ্গবন্ধুর খুনি আমেরিকা কানাডায় ছিলেন, আমরা সেই সরকারকে বলেছি, কিন্তু তাই বলে এই কন্ডিশন আমরা কখনো দেওয়ার কথা চিন্তাও করিনি। আর এটা মনে হয় একটা ছেলে খেলার মতো, যে তুমি এই করো নাই করো। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি এই জন্য এই নিয়ে খুব কমেন্ট করতে পারবো না। ভারত একটা গণতান্ত্রিক দেশ, ওখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে, হ্যাঁ, আমরা সেটা বহু বছর ধরে দেখছি। এবং এইটা একটা প্রাইভেট গ্রুপ, ফেডারেশন অফ ফরেন করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, এফসিসি বলে বোধহয়, তারা আয়োজন করেছে। ভারত সরকার স্বাভাবিকভাবে এই একটা প্রাইভেট গ্রুপকে নিষেধ করবে না, এটা ওর জেনারেশন ওনারা হইচই করেছেন। কিন্তু 2018 সালে কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়েছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না, যে খালেদা জিয়ার একজন আইনজীবী, একজন ব্রিটিশ আইনজীবী, তিনি কিন্তু দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, এবং তখন আওয়ামী লীগ সরকার, মানে আপনার সরকার, সেটার প্রতিবাদ জানিয়েছে, এবং সেই ব্যক্তিকে আসলে ভারতে প্রবেশই করতে দেওয়া হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিএনপি সরকারের আপত্তি সত্ত্বেও শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি আসলে করা গেছে দিল্লিতে। যে ঘটনা বলছে আমি জানি না, সেটা আই ডোন্ট নো। 18 সালে সরকারের সাথে আমি তখনও ছিলাম না, যাই হোক। সো বাট ভারতের আমাদের দেশে না হয় সরকার সব ব্ল্যাক আউট করতে পারেন, ভারতে এগুলো বোধহয় করা খুব কঠিন। আপনার ইংল্যান্ডেও এগুলো করা কঠিন। কিন্তু এই যে বিএনপি সরকারের সঙ্গে ভারত সম্পর্ক নিবিড় করতে যাচ্ছে, এরকম তো নানা রকম মানে দেখা যাচ্ছে, নানা রকম বক্তব্য, বিশেষ করে যে নতুন যে রাষ্ট্রদূত রয়েছেন ভারতের হাই কমিশনার বাংলাদেশে দীনেশ ত্রিবেদী, তিনি বারবার বলছেন যে আসলে মানে দুই দেশের সরকার প্রধান সরাসরি বৈঠক করলে দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা ও মতপার্থক্য সহজে সমাধান করা সম্ভব। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা ভারতে অবস্থান করার সময়ে বিএনপি সরকারের সঙ্গে ভারত আসলে সম্পর্ক ভালো করতে পারবে? একজন কূটনীতিবিদ হিসেবে আপনি যদি বলেন আর কি। হ্যাঁ, নিশ্চয় করতে পারে। আপনার ধরুন এই যে তারেক জিয়া সাহেব লন্ডনে বহু বছর ছিলেন, আমাদের সাথে ইংল্যান্ডের খুব ভালো সম্পর্ক থাকা অবস্থায়। আপনার আমেরিকা এবং কানাডায় খুনিরা ছিল, কিন্তু তাদের সাথে আমাদের খুব সুসম্পর্ক ছিল। এই একটা, কারণ আমাদের ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে একটা ইস্যুর প্রতি কোনো সম্পর্ক না, মাল্টিফেসেটেড, বহুপাক্ষিক সম্পর্ক, একাধিক বিষয় আমাদের, এবং সেটা দেশের স্বার্থ বিষয়। কোনো ব্যক্তি এই ধরনের আপনার কি বলবো, মানে বাহাবা পাওয়ার ইস্যু নিয়ে সম্পর্ক না। সুতরাং এই মানে বরং তারেক জিয়া সরকার তাদের বহুপাক্ষিক কারণে ভারতের সাথে সুসম্পর্ক করা উচিত। ভারত চায় যে তার সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করা, এবং দে আর মেনটেনিং ইট রিলেটিভলি প্রিটি গুড। কারণ একটা ইস্যু দিয়ে কখনো আপনার কূটনীতি হয় না।
শেখ হাসিনা নিজেই বলেছেন যে তিনি বাংলাদেশে গিয়ে বিচারের মুখোমুখি হবেন আদালতে, এবং সেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এমনটা হতে পারে। আপনার কাছে এই বিষয়টা আসলে কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে যে শেখ হাসিনা কি আসলে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাবে, আপনার মনে হয়? উনি the way I know শেখ হাসিনা, উনি যেটা বলেন এটা করেন। শি ইজ এ ভেরি ডিটারমিনেট লেডি। এটা দুই দিক আছে, একটা হচ্ছে অনেক আপনার সংখ্যা আছে, আশঙ্কা আছে। মনে করেন যে উনি যদি ঢাকায় যান, তো একদল এক পায়ে দাঁড়িয়ে ওনাকে মারার জন্য, আপনার সেই যে জামাতের উগ্রপন্থী কিছু, এনসিপির কিছু ছেলেবেলা যারা বিদেশিদের টাকা ঘুষ খেয়েছিল, তারা যারা সন্ত্রাসী, তারা। কিন্তু আপনি যে দাবি করছেন, এই দাবির পক্ষে আপনার কোনো প্রমাণ আছে? মানে আপনার কেন মনে হচ্ছে যে তারা? এটা আমার মনে হয় কারণ তারা বক্তব্য প্রায় সেটাই বলে যে আমরা আসলেই তাকে মেরে ফেলবো। তারপরে তারা পাকিস্তানের যে বিভিন্ন গুপ্তচর বাহিনী, তারাও মারতে পারে। শেখ হাসিনা একদল মারার জন্য চেষ্টা করবে। মারলে পরে তারেক রহমান সরকারের সুবিধা অসুবিধা দুটাই। তারেক রহমান মরে গেলে তো গেল, শুধু সহ্য করতে পারেন। আমার এক সহকর্মী এখানে ছিলেন, আমি ওনার পাশের রুমে কাজ করতাম এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে। তিনি ছিলেন আপনার ফিলিপিনের অপোজিশন লিডার, সিনেটর আপনার নিনয়। উনি একদিন আমাকে বললেন যে আমি দেশে চলে যাচ্ছি। তাই বললাম কেন? তোমাকে তো গেলে ধরে ফেলবে, বললো যেন আমার লোকজন আমাকে প্রায় রিকোয়েস্ট করে দেশে চল। তখন উনি ফিলিপিনে চলে গেলেন। ফিলিপিনে যাওয়ার পরে এয়ারপোর্টে ওনাকে গুলি করে মেরে ফেলে। তারপরে ওই দেশে এমন আন্দোলন দানা বেঁধে ওঠে যে মার্কোসের মতো শক্তিশালী আপনার ডিক্টেটর, তাকেও তার পতন হয়, এবং তখন নিনোয়ের বউ করাজন অকিনো সেইখানে রাষ্ট্রপতি হন। এইটা একটা দিক। সুতরাং আপনার তারেক রহমান সরকার শেখ হাসিনাকে জীবিত রাখতে চাইবেন, কারণ নতুবা কি সমস্যা হয়, এটা বিরাট সমস্যা হইতে পারে। আরেকটি হচ্ছে যে সরকারের জন্য এটা কঠিন হয়েছে। সরকার চাইবে যে তাকে জেলে নিয়ে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, তো এইগুলো তো লম্বা ইস্যু। তো সেই জন্য আমার মনে হয় শেখ হাসিনার এই ডিসিশনের ফলে তারেক জিয়া সরকারের গুম হারান, কারণ তারা বেশ কষ্টের। প্রটেক্ট করেন তাহলে আপনার কিছুদিন দেশে থাকলে আন্দোলন দানা বেঁধে আসবে, আর যদি প্রটেক্ট না করেন মেরে ফেলেন, তাহলে কিন্তু তাৎক্ষণিক আন্দোলন হয়ে বদনাম নিয়ে ওনার সরকারের হয়তো শেষ। আমরা চাই উনি অনেকদিন থাকুক, সরকারে থাকুক। তিনি যেভাবে এটা পাতানো নির্বাচনে এসেছেন, বাট লেট আস সি হাউ হি ডাজ থিংস। আমাদের ওনার প্রতি কোনো আক্রোশ নাই। আর আপনি যেটা বলছিলেন প্রথম, ভারত সরকার উনি যখন আসলেন তাকে খুব ক্যাজুয়াল করলো, খুব সম্মান দিয়েছে। ওনার মা যখন মারা গেল, ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী এসে ওনাকে আপনার সমবেদনা জানালেন। তারা উদ্দেশ্য ছিল তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং সবার সাথে। কিন্তু আমাদের দেশে কিছু উগ্রপন্থী তখন আপনার দাবি তুললেন যে ভারতের 7 সিস্টার প্লাস আরো 3টা প্রদেশ, 10টা প্রদেশ দখল করে ইসলামিক খালিফেট করবেন। ওনাদের কিন্তু প্রচারণা এখন। এই দাবিটা কে করেছে? আপনি যে এটা যে বললেন, এই দাবিটা কে করেছে? মানে এই তথ্যগুলো আপনি আসলে কোথা থেকে পান? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর ফেক নিউজ ছড়ায়। মানে আপনি কি কোনো অথেন্টিক কোনো সোর্স থেকে পান এগুলো, এই ধরনের কথা? এগুলো বিভিন্ন সোর্স থেকে আমরা পাই, এবং অথেন্টিক সোর্সও অনেকগুলো। আমার এই জায়গায় আসলে আরেকটা প্রশ্ন আছে আপনার, সেটা হচ্ছে শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নেন যে ডিসেম্বরে ফিরে যাবেন, আপনিও কি তার সঙ্গে যুক্ত হবেন? আপনিও কি ডিসেম্বরে ফিরবেন? শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন আর তার যদি মৃত্যু হয়, তাহলে তিনি তো আপনার অমরত্ব লাভ করে ফেলবেন। আর ভারতে যদি ওনার মৃত্যু, আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, আর ওনারও বয়স হয়েছে, মৃত্যু তো হবে একদিন। বিদেশে মাটিতে মৃত্যু হলে এক ধরনের, স্বদেশের মাটিতে মৃত্যু হলে অনেক অনেক আপনার অমরত্ব লাভ করার সম্ভাবনা আছে। সুতরাং শিখেন গো। এবং আমার মনে হয় যে তখন বিভিন্ন লোকজনও যাতে এরকম লোকরে না মারা হয়, কারণ দেশে একটা তো অরাজকতা, এই অরাজকতা যদি, কারণ তারেক জিয়া সাহেব চাইবেন দেশের স্থিতিশীলতা হোক, তারেক জিয়া চাইবেন দেশে। বুঝতে পারছি, আপনি ইতিমধ্যে এটা বলেছেন। আমার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা যদি ফেরেন, আপনিও কি তার সঙ্গে ফিরবেন কিনা? আমি জানি যে আমাদের সহকর্মী অনেকেই
হ্যাঁ, আমি জানি না কে কে ফিরবে, অনেকেই তখন স্বদেশে ফিরবে, হ্যাঁ, এবং তারা গিয়ে সারেন্ডারও করবে। একটা মানে ধারণা তৈরি হয়ে আছে যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খুবই ভালো, এবং বিশেষ করে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আন্তর্জাতিক স্তরে বিষয়টা কি আপনার কখনো মনে হয়েছে, আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে আসলে এই যে ভারতের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে পশ্চিমা বিভিন্ন দেশের সঙ্গে আসলে আপনাদের সম্পর্কটা সেরকম ঠিকঠাক ভাবে রাখা যায়নি, বিশেষ করে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলোতে পশ্চিমা দেশগুলো যে একটা মানে অস্বস্তি বা একটা উদ্বেগ জানিয়েছিল, সেই উদ্বেগ আসলে আপনারা শেষ পর্যন্ত নিরসন করতে পারেননি। আমাদের কাছে উদ্বেগ জানায়নি। আপনার এই যে গুম, এইগুলোর তো ঘটনা বয়ান আমরা এখন বানোয়ার তথ্য শুনছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো মানে আপনাদের সময় একটা নিষেধাজ্ঞা দিয়েছিল র্যাবের উপরে। সময় মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউএন এর অর্গানাইজেশন কিছু রিপোর্টিয়া আমাদের সর্বমোট ৭৯ জন গুম হয়েছে বলে বলেছিলেন। তখন আমি মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছিলাম। মার্কিন রাষ্ট্রদূত তখন বিশেষ করে ২ জনের গুম নিয়ে দেশে হইচই শুরু হয়। এক হলো ফরহাদ মাজহার, যে আপনার ফরিদার স্বামী, যিনি পরে অ্যাডভাইজার ছিলেন, তার গুম নিয়ে, কারণ উনি আওয়ামী লীগ ঘরানার লোক ওনাকে খুব পছন্দ করে। আর আরেকজন হচ্ছেন গিয়ে আমাদের এই এনার্জি স্টেট মিনিস্টার সাহেবের আপনার একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, রিজওয়ানা হাসান, সৈয়দ রিজওয়ানা হাসানের বর। এই ২ জন যখন গুম হলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দুশ্চিন্তায় পড়লাম, কারণ সারা সরকার এটাতে হুমড়ি খেয়ে ফেলে। আমরা সর্বমোট একটা লিস্ট পেয়েছিলাম আপনার ইউএন রিপোর্টারের কাছ থেকে 79। এর মধ্যে ৩৫ জন দেখা যায় তারা নিজের বাড়িতেই আছে, কোনো এক সময় হয়তো তারা নিখোঁজ হয়েছিল। কিন্তু এগুলো প্রচারণাটা খুব বাড়িয়েছে ইউনূস সরকার। আর আপনার এই আপনার এরা প্রচারণা করেছেন সরকারকে ডাউন করার জন্য। এইগুলো সত্যতা নাই। বাংলাদেশে এত গুমটুম কখনো হয়নি, এবং ১ জন ২ জন হলে আমরা সবাই জানি কে হয়েছে। এই যে বললাম ২ ফরহাদ মাহা, আমরা এরপরে দেখলাম যে ২ জনই জীবিত হয়ে আসছেন। হ্যাঁ, সো ওগুলোর বয়ানটা একটু বেশি। কিন্তু এখন তো বিভিন্ন স্থানে গোপন কারাগার খুঁজে পাওয়া যাচ্ছে, র‍্যাব সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী বিভিন্ন কার্যালয় নিচে পাশে। এবং তার আগেও আমি সরকারের সাথে কাজ করেছি। কোনোদিন কেউ বাংলাদেশের কোন সরকারি কর্মচারী, বেসরকারি লোক কেউ কোনোদিন আয়নাগরের কথা বলেননি। এইটা ইউনূস সাহেবের তৈরি, আর কিছু আমাদের এনজিও এবং সুশীল সমাজ এটা তৈরি করেছেন। আয়নাগরের কোনো পাত্তা নাই। এগুলো একেবারে, এগুলোর জন্য যদি কিছু হয় তারা আর্মিকে বলতে পারেন, কারণ আর্মির ওখানে মধ্যে তারা ইন্টিগ্রেশন খুদু সেলটেল তাকে প্রত্যেক দেশেরই আছে। হ্যাঁ, বাট উই নেভার নিউ অ্যাবাউট আয়নাগর। এগুলো সব বানোয়াট। আমার প্রশ্নটা এটাই ছিল যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন র্যাবের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই যে ৫ই আগস্ট কেন্দ্রিক যখন যে এই গণ অভ্যুত্থান, সে সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকেও নানা রকমের বক্তব্য এসেছে যে সেনাবাহিনী যাতে তাদের উপরে কোন রকম না করে। আপনার র্যাবটা তৈরি হয় আপনার খালেদা জিয়ার সময়। তারপরে র্যাব আপনার বহু লোক মেরে ফেলে, এবং জনগণ অনেকে খুশি হয় জন্য কিছু সন্ত্রাসীদের ওরা মেরে ফেলে। তারপরে র্যাব এইসব, যেমন আপনার ধরুন ২০০৪-০৫ এই সময় র্যাব প্রায় হার্ট অ্যাটাকে ইয়াং লোকজনকে মেরে ফেলতো। আমার কাছে তখন ৫৫টা লিস্ট ছিল, ৫০ জনের লিস্ট ছিল। তৎকালীন যিনি আর্মি চিফ ছিলেন মাসুদ, তো উনি একবার আমাকে বললে, আমি বরং তুমি এই যখন লোক মারতেছো তোমাকে আমরা শুলে চড়াবো। আমার জুনিয়র, তাই তখন সে একটা এই কি নিয়ে নেয়, ইনডেমনিটি নিয়ে নেয়, বলে মোমেন ভাই আমি ইনডেমনিটি নিয়ে আছি, আপনারা আমাকে আর কিছু করতে পারবেন না। যাই হোক, হ্যাঁ, এই খুব বদনাম করে। র্যাবের কিছু কিছু লোক তো বাড়াবাড়ি করেছে অবশ্যই, এবং সেইটা পরবর্তীতে র্যাবে বাড়াবাড়িটা কমিয়েছে। এবং এই আমেরিকান সরকার আপনার ২০২৩ সালে না ২২ সালে, হ্যাঁ, তখন ওরা বললো যে তারা র্যাবের উপর, তবে আমেরিকা র্যাবের যে রুলস অফ এঙ্গেজমেন্ট, এটা আমেরিকা এবং ব্রিটিশ থেকে তৈরি করা। আমাদের র্যাবরা বললেন যে আমরা যে কাজটা করি আমেরিকার অ্যাডভাইজে করি, তারাই আমাদের ট্রেনিং দিয়েছে। পরবর্তীতে আমেরিকার ট্রেনিংটা বন্ধ করে দেয়, আর র্যাব তখন আর ট্রেনিংটা নেয় নাই। এতেও আমেরিকা একটু অসন্তুষ্ট ছিল। তারপরে তার উপরে স্যাংশনটা দিল একটা ইনস্টিটিউশনে।
আমরা আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আপনারা ক্ষমতায় আসার আগে থেকে জানেন যে মানে এই র্যাব মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এটা তো আপনি নিজেই বললেন যে যখন র্যাব তৈরি হয়েছে তারপর থেকে করেছে, কিন্তু তারপরে আপনারা আওয়ামী লীগ সরকার র্যাবকে এভাবে রেখে দিয়েছিলেন কেন? অত্যাচার করেছে, কিছু তো অন্যায় করেছে অবশ্যই, হ্যাঁ, কিন্তু তারপরে র্যাবকে এভাবে রেখে দেওয়ার কারণ কি ছিল আওয়ামী লীগের? মানে তারপরে আপনারা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরও র্যাব এভাবে রেখে দিলেন কেন? মানে র্যাব যে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে, গুম করে, সেটা তো আগে থেকেই জানা যাচ্ছিল। একটা ফার্স্ট ফোর্স থাকে, বিকজ তাদের অ্যাক্টিভিটিস, তারা ভালো কাজ বেশি করেছে, সেই কারণে হয়তো র্যাবকে সরকার রেখেছেন। আই ক্যানট টেল, কারণ সরকারটা আমি একা না, এটা যে টিম ওয়ার্ক। সরকার হয়তো, আমি যতদিন কিসে ছিলাম, র্যাব নিয়ে কোনো মিটিং হয়নি, র্যাবের উপরে কোনো আলোচনা হয়নি, বাট র্যাবের ভালো দিকটা, মানুষ, জনগণ সময় সময় বলতো পুলিশ পাঠাবেন না, র্যাব পাঠান। র্যাব হলো, আমি একটা সিলেটে একটা আপনার লোক মারা যায়, পরে দেখা যায় যে পুলিশের লোক নাকি ওকে মেরে ফেলেছে। তারপরে আমরা ওইটা ইনকোয়ারি পিবি কি না পুলিশ ব্যুরোকে দেওয়া হলো ইনভেস্ট। ওখানকার যিনি মারা গেছিলেন তার মার সাথে আমার দেখা হয়, উনি বললেন যে হ্যাঁ, আপনি বরং র্যাবকে পাঠান। র্যাবের প্রতি মানুষের বিশ্বাস অনেক বেশি ছিল। সো ভালো মন্দ দুটোই আছে, এবং সেইটা হয়তো আমরা সেইখানে এই ভালোর দিকটা বেশি শোনার পরে যারা চার্জে ছিলেন তা পরিবর্তন করেননি। কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি হচ্ছে যে র্যাব আসলে রাজনৈতিকভাবে ব্যবহারের বেশ ভালো একটা মানে উপায়, যে কারণে সব সরকারই আসলে র্যাবকে রেখে দিতে চায়, কিন্তু যখন বিরোধী দলে থাকে তখন দেখা যায় যে র্যাব তাদের উপরেই মানে তাদের বিরুদ্ধে যাচ্ছে আর কি র্যাবের ব্যবহার। আবার যখন সরকারে আসে তখন তাদের এটা দরকার হয়। তাদের মধ্যে কিছুটা সত্যতা আছে অবশ্যই, তবে অনেক সময় বাড়াবাড়িও হয়, বুঝছেন। হ্যাঁ, সত্যতা তো আছেই, আর সরকার তো আপনার তুলসী পাতা না। আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের যে হঠাৎ এই যে পতন হলো, এই পতনের পেছনে কারণগুলো আপনার কাছে কি মনে হয়? আমি ঠিক জানি না। একটা হচ্ছে যে দেশ খুব উন্নতি করতেছিল, অনেকগুলো দেশ, আমি যখন বিদেশে অনেকের সাথে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য, হ্যাঁ, টানা 6.8%, হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 3টি বেস্ট পারফর্মিং ইকোনমির মধ্যে বাংলাদেশ, তখন অনেকে ইউরোপিয়ানরা বলতো তোমরা তো উন্নত হয়ে যাবে, উন্নত হলে তোমরা তো আমাদের সাহায্য চাইবে না। হ্যাঁ, তাদের কাছে একটা ওয়ারি অনেকের কাছে ছিল যে বাংলাদেশ উন্নত দেশ হয়ে গেলে আমাদের কাছ থেকে তো আর সাহায্য টাহ্য চাইবে না, এই জন্য একটা অনেকের ধারণা ছিল। ইটস এ মাইল্ড অ্যাপ্রোচ, যে তোমরা বেশি ভালো করে ফেলতেছ, এটা একটা সমস্যা। আর আমরা উন্নয়নে বেশি মাথা, তারপরে ষড়যন্ত্র কে কি করছে জানি না। আমরা শেখ হাসিনার দুটো মেইন অবজেক্টিভ ছিল, একটা তিনি দেশের উন্নয়ন করবেন, 2041 সালের মধ্যে বাংলাদেশকে বিদেশির মতো করবেন, যে মানুষের জীবনে নিশ্চয়তা দিবেন, একটু উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল অর্থনীতি। আরেকটি হচ্ছে দারিদ্র বিমোচন, সেই জন্য উনি সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছেন, এবং দারিদ্র দূরও করেছেন। কোথায় 42% ছিল, সেইটা 18%, আর অতি দারিদ্র তিনি 5.6% নিয়ে আসছেন। সংজ্ঞামতে 5%-এর নিচে হলে দেশ দারিদ্র মুক্ত হয়। আমরা চেয়েছিলাম 2030 সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ করব। যাই হোক, আমাদের স্বপ্ন পূরণ হয় নাই, সেই কাজ থাকলে হয়তো হতো, এখন তো তলানিতে চলে যাচ্ছে। মানে 24-এর গণ আন্দোলনের সময় যে শত শত শিশু, তরুণ, কিশোর, যুবক, এই যে যাদের প্রাণহানি হলো, এই জন্য কি আওয়ামী লীগ এর ক্ষমা চাওয়া উচিত? আপনার কাছে কি মনে হয়? এই যেটা আপনি নাম্বার পেয়েছেন, এই 1400, এগুলো সব তো বানোয়ার। আমি প্রথম আলো, আমি আসলে 1400 বলিনি, আমি বলেছি শত শত। মানে না, এত লোক তো মরে নাই। আপনার এদের তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকার বিরোধী পত্রিকা সমকাল, প্রথম আলোর, ডেইলি স্টার, আমি প্রত্যেকদিন কয়জন মারা গেছে ওরা হিসাব দিত, আমি ওদের অ্যাড করে দেখলাম যে 16 জুলাই থেকে আপনার 5ই অগস্ট সর্বমোট 329 জন মারা গেছে। আর 5 তারিখে কিভাবে হিসাব করেছেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই শহীদের যে তালিকা, সেখানে কিন্তু নিহত সংখ্যা বলা হচ্ছে 843 জন। আর জাতিসংঘের যে জাতিসংঘের অনুসন্ধানে তারা বলছে 1400 জনের মতো হতে পারে মারা গেছেন। আর পুলিশ সদর দপ্তরের একটি পরিসংখ্যান আছে, যেখানে বলা হচ্ছে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সরকার যেটা রিপোর্ট দিয়েছেন 834 জন, সেইটা 1 জুলাই থেকে 15 অগস্ট পর্যন্ত যতজন মারা গেছে, এর মধ্যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ সাপের কামড়ে, কেউ পানিতে পড়ে, কেউ নর্মাল মৃত্যু হয়েছে। আর এই 834 জন থেকে আবার একবার দেখা গেল যে 51 জন জীবিত হয়ে আসছে, আরেকবার দেখা গেল 21 জন। এখনো প্রতিদিন দেখি অমুক
ক্লেম করে যে আমি জীবিত। এইটা যেহেতু সরকার অনেক টাকা টুকা দিবেন, তাই মতলববাজরা তাদের এই জুলাই হত্যাকারী হিসেবে অনেকেই, সো নাম্বারটা ইজ নট রাইট। ইউএন এর প্রাথমিক রিপোর্ট যেটা ঢাকার থেকে প্রথম যেটা করে, তারা তখন বলেছিল 650 এবং বলেছিল এর বড় সংখ্যক হচ্ছে মানে আন্ডার এজ লোকজন, হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ মোর অ্যাকুরেট। কিন্তু পরবর্তীতে এটা